আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফাহমিদা সালাম। জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য প্রয়োজনে আবারও রাজপথে সংগ্রাম করবে বিএনপি, এমনটি জানিয়েছেন স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। কিংস পার্টি তৈরি না করে ফেব্রুয়ারিতে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন দলের স্থায়ী কমিটির আরেক সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন। আর রুহুল কবির রিজভী বলেছেন, নির্বাচনের পরিবেশ নেই বলেই অনেকেই ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টা করছে। আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। রুদ্র রফিকের রিপোর্ট। জুলাই অভ্যুত্থানের শহীদদের স্মরণে রাজধানীর ধানমন্ডিতে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে ঢাকা মহানগর উত্তর বিএনপি। এতে যোগ দেন মহানগর ও কেন্দ্রীয় নেতারা। এ সময় দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, নির্বাচন নিয়ে এখনও নানা ষড়যন্ত্র চলছে। আজকে অনেকেই ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছেন। কেউ কেউ বলছেন নির্বাচনের পরিবেশ নেই। কেন বলছেন? নির্বাচনকে আপনারা কৌশলে নানা কথার ফুলঝুরি দিয়ে সেটাকে আপনারা বিলম্ব করাবেন, সেইটাকে আপনারা সমালোচনা করবেন। কেন? এর উদ্দেশ্য কি? স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন বলেন, স্বাধীনতার ৫৪ বছরেও দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি। ফেব্রুয়ারি মাসে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দেবেন এই সরকার। নির্বাচন কমিশন একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করবেন, যাতে জনগণ তাদের মনে ভাবটি প্রকাশ করতে পারে। এবং আমরা আশা করি এই সরকার আর কিংস পার্টি সৃষ্টি করবে না। কেরানীগঞ্জে যথাসময়ে সংস্কার ও দ্রুত সময়ে নির্বাচনের দাবিতে আয়োজিত সমাবেশে স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, নির্বাচনে আসলে যাদের জামানত বাজেয়াপ্ত হয়ে যাবে তারাই নির্বাচন বিলম্বিত করতে চায়। বাংলাদেশের সকল গণতন্ত্রকামী রাজনৈতিক দলের সকল নেতাকর্মীরা এই রাজপথে রক্ত দিয়ে যা প্রতিষ্ঠিত করেছে তা হচ্ছে জনগণের ভোটাধিকার, জনগণের গণতান্ত্রিক অধিকার, জনগণের সাংবিধানিক অধিকার। সেই অধিকার প্রতিষ্ঠার জন্য আবারও যদি আমাদেরকে সংগ্রাম করতে হয়, তাহলে আমরা আবার সংগ্রাম করব। ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয়তাবাদী কবি লেখক ফোরাম আয়োজিত আলোচনা সভায় যোগ দিয়ে দলের স্থায়ী কমিটির সদস্য মঈন খান বলেন, দেশ থেকে পালিয়ে যাওয়ায় আওয়ামী লীগের চরিত্র। ৫ই আগস্ট আওয়ামী লীগ কিভাবে পালিয়ে গিয়েছিল, এটাই হচ্ছে আওয়ামী লীগের চরিত্র। রুদ্র রফিক, আরটিভি, ঢাকা। জামাত যেন নির্বাচন চায় না বলে জানিয়েছে দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। ফেনীতে রোকন সমাবেশে যোগ দিতে যাওয়ার পথে সকাল ৭:৩০টার দিকে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজারের পথসভায় তিনি এসব কথা বলেন। আগামীতে যে কোনো ফ্যাসিবাদের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি নির্বাচন নিয়ে সবাইকে প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি। কুমিল্লা মহানগরীর আমির কাজী দিন মোহাম্মদের সভাপতিত্বে মহানগরীর সেক্রেটারি মাহবুবুর রহমানের পরিচালনার পথসভার বক্তব্য রাখেন জামাতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মোহাম্মদ মাসুম সহ অন্যরা। আগামী নির্বাচন সুষ্ঠু আর সেখানে নির্ভর করবে। আমরা যেন তেন কোনো নির্বাচন চাই না। বাংলাদেশের বিভিন্ন জায়গায় ইদানিং রাজনীতির নামে অপকল্প আর উৎপাদ আমরা লক্ষ্য করছি। আমরা সংশ্লিষ্ট দলগুলোকে বলবো, সাবধান হন, নিজেদেরকে সামলান। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আগামী ৩ আগস্ট বিচার সংস্কার, নতুন সংবিধান এবং দেশ পুনর্গঠনের ইশতেহার ঘোষণা করা হবে। বিকেলে জয়পুরহাটে দেশ গড়তে জুলাই পদযাত্রায় অংশ নিয়ে এ মন্তব্য করেন তিনি। পরে নওগাঁয় পথসভায় অংশ নেয় এনসিপির নেতাকর্মীরা। এর আগে বগুড়ায় পদযাত্রায় অংশ নিয়ে নাহিদ বলেন, বিচার ও সংস্কারের আগে নির্বাচনে যাবে না এনসিপি। আগামী ৩রা আগস্ট শহীদ মিনারে আমরা যেভাবে এক দফার ঘোষণা দিয়েছিলাম, এবছর শহীদ মিনারে ৩রা আগস্ট একইভাবে বিচার সংস্কার, নতুন সংবিধান এবং দেশ পুনর্গঠনের ইশতেহার ঘোষণা হবে। নিশ্চিতভাবে সেই ইশতেহারে ভবিষ্যৎ মুক্তির কথাও থাকবে। ইনশাআল্লাহ আপনাদের সাথে দেখা হবে শহীদ মিনারে।
ত্রয়োদশ সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক দল গঠনের হিড়িক পড়েছে। ইসির নিবন্ধিত দল ৫১টি, নতুন আবেদন করেছে ১৪৭টি। নির্বাচন বিশেষজ্ঞরা বলছেন, আওয়ামী লীগের মেয়াদের মতো ভুইফোর দল নিবন্ধন পেলে ভোটের পরিবেশ নষ্ট হবে। অংশগ্রহণমূলক নির্বাচন প্রয়োজন, তবে সেজন্য থাকতে হবে মানসম্পন্ন রাজনৈতিক দল। এ বিষয়ে ইসিকে অনেক সতর্ক থাকার পরামর্শ। আতিকা রহমানের ধারাবাহিক রিপোর্টের শেষ পর্ব। আসন্ন সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে রাজনৈতিক দল। নির্বাচন কমিশনে নিবন্ধন পেতে আবেদন করেছে ১৪৭টি রাজনৈতিক দল। আওয়ামী লীগ সরকার পতনের পর বেশ কয়েকটি রাজনৈতিক দল গঠন হয়েছে, যাদের বেশিরভাগের নিজস্ব কার্যালয় নেই তেমন নেতাকর্মী। রাজধানীর বনানীর ৮ নম্বর সড়কে জনতার দলের কার্যালয়ে গিয়ে দেখা গেল একটি আবাসিক ভবন। দলীয় কোনো সাইনবোর্ড নেই। বাড়ির কেয়ারটেকার জানালেন, রাজনৈতিক দলের কোনো অফিস নেই সেখানে। যারা আসে তাদের কি এই বিল্ডিং এ ফ্ল্যাট আছে কোনো? হ্যাঁ আছে। আচ্ছা, উনি কি করে? ব্যবসা বাণিজ্য আছে নাকি তা আমি কইতে পারি না। এখানে আপাতত কয়েকদিনের জন্য পড়ছে, অন্য জায়গায় অফিস করবে, এই আলোচনাটাই শুনছি। সেগুনবাগিচায় গিয়ে দেখা গেল সংস্কারবাদী পার্টির একটি ছোট্ট কার্যালয়। দলের এক নেতা জানালেন, জুলাই অভ্যুত্থানের পর তারা দল গঠন করেছেন। ৩০০ আসনে তারা নির্বাচন করবেন। ২০২৪ সালের ১৯ জুলাই থেকে কার্যক্রম চলমান। ১৯ জুলাই আমরা দলটাকে প্রতিষ্ঠা করেছি, ১৫ নভেম্বর আত্মপ্রকাশ করেছি। এই দলের ৫৭০ সদস্য বিশিষ্ট ৫ বছর মেয়াদী স্থায়ী কমিটি রয়েছে। কমিশনে খোঁজ নিয়ে জানা গেছে, বেশিরভাগ দল নিবন্ধনের শর্ত পূরণে প্রয়োজনীয় নথি জমা দেয়নি। কেন্দ্রীয় কার্যালয়, গঠনতন্ত্র ও পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি এবং জেলা উপজেলার কমিটি নেই এমন দলগুলো হলো সর্বস্বেচ্ছা উন্নয়ন দল, কোয়ালিশন ন্যাশনাল পার্টি, জাস্টিস ফর হিউম্যানিটি, বিজেডি, বাংলাদেশ বেকার সমাজ, লেবার পার্টি, নাকফুল পার্টি, বাংলাদেশ সলিউশন পার্টি, সংগ্রামী ভোটার পার্টি, জনপ্রিয় পার্টি সহ ৪৮টি দল। ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের মুখ্য পরিচালক বললেন, বিগত ৩টি সংসদ নির্বাচনে অংশ নেয়া দলের মতো নাম সর্বস্ব দল এবার ভোটে যাতে অংশ নিতে না পারে সে বিষয়ে ইসির সজাগ থাকতে হবে। কেন্দ্রীয় অফিস না থাকে, একই সঙ্গে এই যে জেলা এবং উপজেলা পর্যায়ে এই যত সংখ্যক অফিস থাকার কথা, যদি এগুলো না থাকে তাহলে কিন্তু তারা আলটিমেটলি নিবন্ধন পাবে না। অতীত দেখেছি যে ছোটো ছোটো পলিটিক্যাল পার্টি অনেকেই এক পার্টি ফর্ম করেন, বড় পার্টির সঙ্গে এক ধরনের অ্যালায়েন্স করে যদি একটা বা দুইটা এমপি পদ নিয়ে নিতে পারে ওই বড় দলের প্রতীক নিয়ে, তাহলে সে গেনার হয়ে যায়। সো এই জিনিসটাকে বন্ধ করতে হবে। সত্যিকার অর্থে যোগ্য প্রতিদ্বন্দ্বিতা করার মতো দল অংশ না নিলে নির্বাচন গ্রহণযোগ্য হবে না। যে কমিশন এই কাজগুলোর সঙ্গে জড়িত ছিল তারাও কিন্তু এক ধরনের শিক্ষা পেয়েছে। ইভেন কি যে পলিটিক্যাল পার্টি নিবন্ধন নিয়েছিল তারাও কিন্তু এক ধরনের শিক্ষা পেয়েছে, অনেকে জেলে আছে। কাজেই আমার কাছে মনে হয় না যে ভবিষ্যতে কোনো নির্বাচন কমিশন ওইরকম ভুল আর করবে। রাজনৈতিক দল নিবন্ধন আইন সংশোধন করার দাবি জানান এই নির্বাচন বিশেষজ্ঞ। আতিকা রহমান, RTV, ঢাকা। সমাজের সাম্য, ন্যায় ও শান্তি প্রতিষ্ঠা, পাশাপাশি মুসলিম উম্মার ঐক্য ও সংহতি কামনা করে পবিত্র আশুরা উপলক্ষে বাণী দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাণীতে তিনি বলেন, আশুরা সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় মানব জাতিকে শক্তি ও সাহস যোগাবে। তাই দিনটির তাৎপর্য ধারণ করে মহান আল্লাহর নৈকট্য লাভে বেশি বেশি নেক আমল করার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। এদিকে পবিত্র আশুরা উপলক্ষে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আওয়ামী লীগ নেতারা ক্ষমতায় থাকাকালীন যে পৈশাচিক দমন পীড়ন চালিয়েছেন তা এজিদ বাহিনীর সঙ্গে তুলনীয়। গত ১৬ বছরে পতিত আওয়ামী ফ্যাসিস্ট সরকার ভাওতাবাজির নির্বাচন দিয়ে মানুষের ভোটাধিকার হরণ, গুম, বিচার বহির্ভূত হত্যা ও বিদেশে টাকা পাচার সহ এক অবর্ণনীয় শোষণ ও জুলুমের রাজত্ব কায়েম করেছিল। গেল সরকারের সময় গণমাধ্যম অনেক বেশি সরকার নিয়ন্ত্রিত ছিল। এই অবস্থার পরিবর্তন করতেই সরকার ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করেছে বলে জানান অন্তর্বর্তী সরকার প্রধানের প্রেস সচিব শফিকুল আলম। সকালে দ্য ডেইলি স্টার ভবনে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার BJC আয়োজিত গণমাধ্যম সংস্কার প্রতিবেদনের পর্যালোচনায় একথা জানান তিনি আরও বলেন, সরকার গোয়েন্দা সংস্থার ফোন বা হুমকি দিয়ে সংবাদ প্রচার বন্ধ করার বিপক্ষে। জাকারিয়া খানকে সাথে নিয়ে আরো জানাচ্ছেন জিএম মাহমুদ।
গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদন প্রকাশের 4 মাস পার হলেও এ বিষয়ে নেই তেমন কোনো অগ্রগতি, আর তাই উদ্ভূত হচ্ছে বিভিন্ন প্রশ্ন। এসব প্রশ্নের উত্তর খুঁজতে শনিবার সকালে রাজধানীর দ্য ডেইলি স্টার ভবনে প্রতিবেদন নিয়ে এক পর্যালোচনা ও মতবিনিময় সভার আয়োজন করে সাংবাদিকদের সংগঠন ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজেসি। যেটুকু আমরা দিয়েছি সরকার সেটুকু অ্যাটলিস্ট প্রায়োরিটি বেসিস কিছু বাস্তবায়ন যদি করত, সংস্কার কমিশন নিয়েও মানুষের মধ্যে এত দ্বিধা সন্দেহ কাজ করত না। টেলিভিশন এবং অনলাইন মিডিয়া খুবই গুরুত্বপূর্ণ, আপনারা জানেন। এখন পর্যন্ত এবং কি আমরা যে গণমাধ্যম কমিশনের যে রিপোর্টটি দেখেছি সেটারও সিংহভাগই পত্রিকা নিয়েই করা। মতবিনিময় সভায় অংশ নিয়ে বর্তমান অন্তর্বর্তী সরকার প্রধানের প্রেস সচিব শফিকুল আলম বলেন, বিগত সরকার শুধু আইন করে নয়, অনেকভাবেই গণমাধ্যমের স্বাধীনতা ক্ষুণ্ণ করেছিল। আমরা চাচ্ছি যে এমন একটা ভাইব্রেন্ট প্রেস ফ্রিডমের জায়গা তৈরি হোক যেখানে সবাই তার জার্নালিজমটা করতে পারবেন। সভায় সংবাদের যথাযথ মান রক্ষায় সংবাদকর্মীদের ন্যূনতম বেতন 30,000 করার সুপারিশ করেন প্রেস সচিব। আপনি এই জায়গাটা আপনি বলে দেন যে না, যে কোনো টিভি আসুক, যে কোনো নিউজ মিডিয়া আসুক, তার বেসিক মিনিমাম ওয়েজ হবে। এ সময় সম্প্রচার মাধ্যমের জন্য আলাদা কমিশন গঠন, সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ সহ কমিশনের প্রস্তাবগুলো দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান সাংবাদিক নেতারা। জিএম মাহমুদ, RTV, ঢাকা। টেক্সটাইল খাতে নানাভাবে বাড়ছে ব্যয়, অথচ ঋণ দিচ্ছে না ব্যাংক। তার উপর সুতা আমদানিতে 2% আগাম কর এই খাতকে নতুন করে সংকটে ফেলছে বলছেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন BTME এর নেতারা। সোমবারের মধ্যে এই সিদ্ধান্ত প্রত্যাহার চান তারা। আরো জানাচ্ছেন তৌহিদুর রহমান। ঈদের আগে আমরা আরেকটা রাজধানীর গুলশান ক্লাবে সংবাদ সম্মেলনে BTME নেতারা অভিযোগ করেন, ভিন্ন একটি দেশের হাতে বস্ত্রখাত তুলে দেবার পায়তারা করা হচ্ছে। বেশিরভাগ টেক্সটাইল মালিক এখন আর শিল্প চালাতে চান না। আমাদের তুলার উপর কোনোদিন কোনো ট্যাক্স বা এইটি ছিল না। আমার ইনসেন্টিভ 0 কাছাকাছি করা হলো, আমার কম্পিটিটর দেশ সেখানে ইনসেন্টিভ বাড়ালো, আমাদের গ্যাসের প্রাইস বাড়ানো হলো, আমার পার্শ্ববর্তী দেশ বিভিন্ন স্কিমের নামে তাদের বিদ্যুৎ বা গ্যাস বা আমরা এনার্জি বলি তার কষ্ট কমানো হলো। যদি এই 3টা সেক্টরকে যোগ দেন তাহলে আপনি দেখবেন যে একটা মহা পরিকল্পনা যে বাংলাদেশের স্পিনিং সেক্টরকে কিভাবে ধ্বংস করা যায় তার একটা প্রক্রিয়া চলতেছে। কোনো একটা দেশ থেকে বাংলাদেশের গার্মেন্টস, টেক্সটাইল, স্পিনিং এগুলার ভিতরে পরীক্ষা করার জন্য, তদন্ত করার জন্য, রিপোর্ট নেওয়ার জন্য বড় বড় টিম আসছে। বাংলাদেশের মিল মালিকদের অনেকের আপনি ব্যালেন্স শিট নিয়ে গেছে কপি স্পিনারদের। তাদের সঙ্গে আমি ফাইট করেছি, কী জন্য নিয়েছেন? বলে আপনাদের ক্রেডিট রিপোর্ট চেয়েছে। কে চেয়েছে? বলে গোপন বলা যাবে না। এমন বাস্তবতায় নতুন বাজেটে টেক্সটাইল খাতে 2% AIT বা অগ্রিম কর ধার্য করার সিদ্ধান্ত আত্মঘাতী বলে মনে করেন তারা। একই সঙ্গে সুতা উৎপাদনে 15% আয়কর বসানোই ক্ষুব্ধ তারা। প্রতিনিয়ত 2% করে কেটে নিচ্ছেন, 1% করে কেটে নিয়ে যাচ্ছেন। আপনি বলেন একদিকে 18% ইন্টারেস্ট, আরেকদিকে আমার পুঁজি থেকে 50% কেটে নিয়ে চলে যাবেন অ্যাডভান্স ইনকাম ট্যাক্স, একটা ফ্যান্সি শব্দ দিয়ে বা প্রথা দিয়ে। আমি ব্যবসা করবো ওটা কিভাবে? এছাড়া কটন, সুতা ও কৃত্রিম আঁশে সুতার উপর উৎপাদন পর্যায়ে সুনির্দিষ্ট কর প্রত্যাহার চায় BTME। নিরলসভাবে কাজ করছে ওদের স্বার্থ। তৌহিদুর রহমান, RTV, ঢাকা। কোটা ব্যবস্থার সংস্কার ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে 5 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি ছড়িয়ে পড়ে সারা দেশে। ক্যাম্পাসে বিক্ষোভের পাশাপাশি সড়কে অবরোধ কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। আন্দোলনের রায় পরিবর্তন করা যায় না, প্রধান বিচারপতির এ কথা যেন আগুনে ঘি ঢালার কাজ করে। আন্দোলনের তীব্রতায় ভীত হয়ে পড়ে ছাত্রলীগ। হরণ কুফরের রিপোর্ট। হাইকোর্টের দেয়া কোটা বৈধের রায় বৃহস্পতিবার আপিল বিভাগের চেম্বার জজ বহাল রাখলে ক্ষুব্ধ হয় শিক্ষার্থীরা। 5 জুলাই শুক্রবার হলেও আন্দোলনের দ্রোহতায় ছড়িয়ে পড়তে থাকে দেশব্যাপী।
ক্যাম্পাস থেকে রাজপথে ছড়িয়ে পড়া এদিনের বিক্ষোভ সমাবেশ ও রাস্তা অবরোধে সামিল হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, দিনাজপুরের হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, টাঙ্গাইলের মৌলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। রাতে সমন্বয়ক সার্জিস আলমকে হল ছাড়া করার ছাত্রলীগের চেষ্টা রুখে দেয় শিক্ষার্থীরা। ছাত্রলীগের বাধা যেমন বাড়তে থাকে, কোটা বিরোধী আন্দোলনের সমর্থকও বাড়তে থাকে। 5 জুলাই সমর্থন জানায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দলের শিক্ষকরা ও গণতন্ত্র মঞ্চ। শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়েরকৃত সকল মামলা প্রত্যাহার। আদালতের আদেশের প্রতিক্রিয়া কিভাবে আন্দোলন দানা বাঁধতে সাহায্য করে তা জানান আন্দোলনের সংগঠকদের একজন। প্রধান বিচারপতি যখন বললেন যে আন্দোলন করে রায় পরিবর্তন করা যায় না, উনার এই কথাটা একরকম আগুনের ভিতরে ঘি ঢেলে দেওয়ার মতো। বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজে স্বতঃস্ফূর্তভাবে শিক্ষার্থীরা প্রতিবাদে নেমে গেল। এরপর থেকেই মূলত আসলে ছাত্রলীগ বা আওয়ামী লীগ তারা বুঝতে পারে যে এই আন্দোলনকে নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে যাবে। তখন থেকেই তারা এই আন্দোলনের বিরুদ্ধে ন্যারেটিভ দাঁড় করানো শুরু করে। 6 জুলাই প্রতিবাদ কর্মসূচির ঘোষণা ও 7 জুলাই থেকে ক্লাস পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়ে শেষ হয় 6 জুলাইয়ের কর্মসূচি। সকল বিশ্ববিদ্যালয় এবং কলেজ থেকে বিক্ষোভ মিছিল বের করা হবে। অরণ্য গফুর, RTV, ঢাকা। রাতের সংবাদ এই পর্যন্তই। মধ্যরাতের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।